হাঁটতে পারেন না, পায়ে জোর নেই, কিন্তু মনের জোর আছে। পুরুলিয়ার চন্দন কুমার মাঝি চান ডাক্তার হতে। এসএসকেএমে ফিটনেস পরীক্ষায় ফেল করেছেন, তাই হাল ছাড়েননি তবুও। হাইকোর্টে যান, হাইকোর্টের নির্দেশে ফের ফিটনেস টেস্ট দিল্লির সরকারি হাসপাতাল লেডি হার্ডিঞ্জে। সেখানে পাশ করে পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। কোমরের নিচ থেকে প্যারালাইজড, হাঁটতে পারেন না, জীবন এগোয় হুইল চেয়ারে। এটাই ডাক্তারি পড়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু পুরুলিয়ার চন্দন কুমার মাঝি হাল ছাড়েননি, শেষমেশ পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। এসএসকেএমে যেটা পাননি সেটাই পেলেন দিল্লির সরকারি হাসপাতালে। মানে আমার যে ফিজিক্যাল লিমিটেশন এটা অনেক বেশি। কলকাতা হাইকোর্টে যাই, ওখানে গিয়ে আমি এটার ব্যাপারে বলি। ওখানে তারপর জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। পুরুলিয়ার বাঘমুন্ডির বাসিন্দা চন্দন কুমার মাঝি 2015 সালে পথ দুর্ঘটনায় হাঁটা চলার ক্ষমতা হারান। পায়ে জোর নেই, কিন্তু মনে জোর আছে। সেই মন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। 2025 সালে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা দেন। পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিসে র্যাঙ্ক 2203। ডাক্তারির প্রবেশিকায় পাস, স্বপ্ন প্রায় হাতের মুঠোয়। এই সময়ে ধাক্কা, এসএসকেএমে ফিটনেস টেস্টে ফেল। আমাকে ওরা চেক করেছে, আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে আমার, যে আমি পিডব্লিউডি ক্যান্ডিডেট কি না। ওখানে আমাকে ডাকা হয় পিজিতে, আমি পিজিতে যাই। পিজিতে আমি ওখানে আমাকে রিজেক্ট করা হয় এটা বলে যে আমার যে ফিজিক্যাল লিমিটেশন ডাক্তার হওয়ার জন্য যেটা দরকার সেটার থেকে অনেক বেশি। এসএসকেএম অনুমতি দেয়নি, কিন্তু চন্দন তাতে দমে যাননি। তিনি কলকাতা হাইকোর্টে যান। বিচারপতি বিশ্বজিৎ বসু দ্বিতীয়বার শারীরিক পরীক্ষার নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশ মতো দিল্লির সরকারি হাসপাতালে ফিটনেস টেস্ট হয়। লেডি হার্ডিঞ্জ হাসপাতালের সেই পরীক্ষায় পাশ করেছেন চন্দন। জাজ উনি আমার অর্ডার করেন যে তুমি দিল্লিতে যাও, ওখানে আবার রিভেরিফিকেশনের জন্য আমাকে অর্ডার করা হয়। ওইখানে আমি যাই, ওখানে গিয়ে আমার আবার ফেয়ারলি ওখানে আমার খুব ভালোভাবে আমার রিঅ্যাসেসমেন্ট করা হয়, আর ওখানে আমি আজকে পাস হয়েছি। বিচারপতি শুধু বললেন যে এইটার অথরিটি ডাক্তারবাবুরা, আমি তো অথরিটি নয়, একমাত্র মেডিকেল বোর্ডই সেটা সার্টিফাই করতে পারে। সেই জন্য তিনি নতুন করে রিভেরিফিকেশনের কথা বললেন এবং রিভেরিফিকেশনে মেডিকেল বোর্ড তাকে অ্যালাউ করলো। এটা লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ, দিল্লি। অনেকটা এভাবেই ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়েছেন মালদার প্রশান্ত মণ্ডলও। তিনি পোলিও আক্রান্ত। এসএসকেএমের মেডিকেল টেস্টে পাশ করতে পারেননি। প্রশান্তও কলকাতা হাইকোর্টে যান। হাইকোর্টের নির্দেশে ফের মেডিকেল টেস্ট হয়, এবার মুম্বাই এইমসে। সেখানে পাস। প্রশান্ত পেয়ে গিয়েছেন ডাক্তারি পড়ার ছাড়পত্র। নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে টোটো চালক খুনে জালে 2। হাওড়ার সাঁকরাইল থেকে গ্রেফতার জ্যোতির্ময় রত্না। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, কিভাবে এই দুজনকে ধরলো পুলিশ? কি কারণেই বা এরা খুন করেছিল, কি জানা যাচ্ছে? খুনের ঘটনা তদন্ত করে এক কথা বলা যেতে পারে পুলিশ কিন্তু বিভিন্ন সূত্র হাতড়ে বেড়াচ্ছিল, কারণ খুনের কারণটা অনেকটাই অস্পষ্ট ছিল পুলিশের কাছে। কারণ 29 তারিখে, গত আগস্ট মাসের 29 তারিখে কিন্তু এই টোটো চালক কিন্তু খুনের ঘটনা ঘটেছিল। শীতলদা, যিনি জলপাইগুড়ি শহর সংলগ্ন মাহুতপাড়ার বাসিন্দা ছিলেন, একটি খালের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়েছিল। কি কারণে খুন সেই তদন্ত করতে গিয়ে পুলিশ ধাপে ধাপে যখন এগোতে থাকেন, তখন পুলিশের কাছে কিছুটা স্পষ্ট হয়ে যায় যে তার যে টোটোটি রয়েছে সেটি নিখোঁজ। একই সঙ্গে টোটো চালকের মোবাইল ফোনটি নিখোঁজ রয়েছে। এবং এই দুটোকে যখন পুলিশ যোগসূত্র খুঁজতে যায়, তখন কোচবিহার থেকে উদ্ধার হয় টোটো এবং মোবাইল ফোনটি গত কয়েকদিন আগে কিন্তু হাওড়ার সাঁকরাইলে বেজে ওঠে। সেই মোবাইল ফোনের সূত্রে ধরে কিন্তু কোচবিহারের যুবক এই জ্যোতির্ময় রায়কে পুলিশ গ্রেপ্তার করে। একই সঙ্গে তার প্রেমিকা রত্না রায়কেও পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু কি কারণে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের যেটি দাবি যে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন খুব ভোরে এই টোটো চালকের টোটোয় উঠেছিল জ্যোতির্ময়
কিন্তু তার যে ভাড়ার টাকা হয়েছিল প্রায় 1000 টাকা, সেই টাকা দেওয়ার মতন টাকা তার কাছে ছিল না। এই নিয়ে দুজনের মধ্যে বাদানুবাদ হয় এবং সেই অবস্থায় টোটো চালকের মাথায় আঘাত করে এবং টোটো চালক অজ্ঞান হয়ে পড়লে তাকে তুলে নিয়ে গিয়ে একটি খালের মধ্যে দেহ ফেলে দেওয়া হয় এবং সেই খালের জলে ডুবেই টোটো চালকের মৃত্যু হয়েছে বলে পুলিশ ময়নাতদন্তে জানতে পারে। এবং গোটা ঘটনায় যে খুনটা করেছিল জ্যোতির্ময় সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায়, জেরায় স্বীকারও করে এবং জ্যোতির্ময় সে জানায় যে তার ভাড়ার টাকা ছিল না। জলপাইগুড়িতে কয়েকজন বন্ধুর কাছে ভাড়ার টাকার জন্য একাধিক জায়গায় ঘুরেছিল, কিন্তু সেই টাকা সে জোগাড় করতে পারেনি। সেই টাকা দেওয়া নিয়েই কিন্তু টোটো চালকের সঙ্গে বিবাদ হয় এবং পেছন থেকে সে মাথায় আঘাত করেছিল। টোটো চালকের রক্তাক্ত অবস্থায় পড়েছিল, সেই অবস্থায় তাকে খালে ফেলে দিয়ে তার টোটো নিয়ে কোচবিহারে পালিয়ে যায় এবং সেখানে টোটো ফেলে আবার হাওড়া সাঁকরাইলে গিয়ে আত্মগোপন করে। সেখান থেকেই কিন্তু পুলিশ বিভিন্ন সূত্র ধরে, বিশেষ করে মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে জলপাইগুড়িতে নিয়ে আসে। তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে নিচ্ছে এবং এই ছোট চালক খুনের ঘটনা একাধিক যে সূত্র রয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করছে পুলিশ। ধন্যবাদ শান্তনু। দুটো যে রিকভারি হয়েছে যার বাড়ি থেকে, সেই হচ্ছে জ্যোতির্ময় রায়। যিনি মারা গেছিলেন শীতুল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়। যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে তার নাম হচ্ছে রত্নারয়। মোবাইলের সূত্র ধরে এবং তারপরে রত্নারয়কে পিন পয়েন্ট করি, সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে গেছে। তর্ক হতে হতে আমি মারপিট হলো, ভাড়া এবং টোটোর যাওয়া নিয়ে মারপিট করতে করতে উনি যেহেতু অজ্ঞান হয়ে গেলেন, মানে যেটুকু বোঝা যাচ্ছে উনি তখনও বেঁচে ছিলেন, ওনাকে পাশের খালে ফেলে দেওয়া হলো, সেখানে মৃত্যু হলো এবং জলে ডুবে মৃত্যু। ডুয়ার্স ও ভুটান পাহাড়ের লাগাতার বৃষ্টির জের বীরপাড়ায় ফের এশিয়ান হাইওয়েতে ধস। বীরপাড়া গেরগেন্ডা ব্রিজের একাংশে ধস, একটি লেন দিয়ে ধীর গতিতে চলছে গাড়ি। মে মাসে এখানেই ধস নেমেছিল, এই অংশ সারানো হয়েছিল, আবারও এই অংশে ধস নামল। ব্লু লাইনের পর মেট্রোর নতুন গ্রিন লাইনেও যাত্রী ভোগান্তি, বারবার বিভ্রাট, সময় চলে না ট্রেন, কাজ করে না ডিসপ্লে বোর্ড, এমনই নানা অভিযোগ যাত্রীদের। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। কলকাতা মেট্রো ঘড়ির কাঁটা মেপেই চলতো, কিন্তু এখন আর তা হচ্ছে কোথায়? ব্লু লাইনে ভোগান্তি তো আছেই, এখন মেট্রোর নতুন রুট ইস্ট ওয়েস্টের গ্রিন লাইনেও ভোগান্তির ছবি। এ যেন অভিযোগের পাহাড়। মাসখানেক আগেই চালু হয়েছে হাওড়া ময়দান সেক্টর 5 মেট্রো পরিষেবা, সেই লাইনেই বারবার বিভ্রাট। বুধবারের পর বৃহস্পতিবারও সফটওয়্যার বিকল হওয়ায় প্রায় আধ ঘন্টা বন্ধ ছিল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড মেট্রো। চরম ভোগান্তি যাত্রীদের। এটা তো আমাদের পাবলিকের খুবই সমস্যা। আগে থেকে যদি কোনো রকম অনলাইন একটা ইনফরমেশান থাকতো তাহলে আমরা এইখানে এসে পৌঁছাতাম না। এখন আমাকে যেতে হবে এখান থেকে হাওড়া থেকে আবার যেতে হবে সল্টলেক, অনেকটাই টাইম নষ্ট হবে। প্রবলেমটা হচ্ছে কি, আমরা বোর্ডে দেখেই অনেক সময় আমরা মেট্রো টাইমটা ডিসাইড করি, ওরকম স্কেডিউল করেই আমরা বেরোই। এখন মেট্রো ফ্রিকোয়েন্সিটা অনেকটা ডিস্টার্ব হচ্ছে বলে বোর্ডেও কিছু দেখা যাচ্ছে না, বলে অ্যাপেও ভুলভাল দেখাচ্ছে। সো আমাদের স্কেডিউলটা একটু উলটপালট হয়ে যাচ্ছে, তার জন্য অফিসে লেট আর অনেক কিছু এরকম সমস্যা আসছে। আগে হয়ে যাচ্ছে কখনো, যেমন হাওড়ায় দেখলাম 9:42, কিন্তু সেটা কি বলে আপনার 9:41 এসে গেলো, বুঝতে পারলাম না আগের ট্রেন না পরের ট্রেন। আগের দিনও আমার সেম সমস্যা হয়েছে, আজকেও সেম সমস্যা। মানে এসপ্ল্যানেড থেকে যখন উঠলাম তখন ডিসপ্লেতে আমি কোনো টাইম দেখতে পাচ্ছি না। তো এই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই ফেস করতে হচ্ছে, জানি না কবে এটা ঠিক হবে। অত্যাধুনিক মেট্রো, প্ল্যাটফর্মে লাগানো স্ক্রিনিং গেট, ট্রেন এসে দাঁড়ায় নির্দিষ্ট জায়গায়, ট্রেনের দরজা খোলে, একই সঙ্গে স্ক্রিনিং গেটও খোলে। কিন্তু এই দেখুন কি ছবি, এটা হাওড়া স্টেশন, যেখানে দাঁড়ানোর কথা মেট্রো দাঁড়িয়েছে সেখান থেকে কিছুটা দূরে, যার জেরে ট্রেন এসে থামলেও গেট খুলছে না। শেষ পর্যন্ত গেট খুলল, কিন্তু তারপরও বিভ্রাট। হাওড়া স্টেশনে মেট্রোর গেট দুদিকে খোলার কথা, এই দেখুন একদিকে গেট খুলেছে কিন্তু উল্টো দিকের গেট তখনও বন্ধ, উঠতে পারছেন না যাত্রীরা।
ছাড়ার সময়ও গেট বন্ধ হতে দেরি, যার জেরে বাড়তি কিছু সময় নষ্ট করেই প্ল্যাটফর্ম ছাড়ল ট্রেন। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল 12টা 21 মিনিটে, করুণাময়ী পৌঁছানোর কথা 29 মিনিটে, অর্থাৎ 12টা বেজে 50 মিনিটে, কিন্তু পৌঁছলো 12টা বেজে 59 মিনিটে, অর্থাৎ 9 মিনিট দেরিতে। উত্তর দক্ষিণের পরে পূর্ব পশ্চিম, মেট্রোর নতুন রুট, কিন্তু সেখানেও চেনা ভোগান্তি। নিউজ 18 বাংলা।